আচ্ছা, আমরা উপবৃত্ত কন্টিনিউ করছি, একটু ডাউটগুলো শুনবো কার কি আছে। হ্যাঁ, উদাহরণ 3-এর 2 কার কার হয়নি? সবারই হয়নি অলমোস্ট। উদাহরণ 3-এর 2 হয়নি, কারো হয়নি? ঠিক আছে, 3-এর 2 আছে কি? হ্যাঁ, বলেছে উপবৃত্তের অক্ষ দুটির স্থানাঙ্ক, অক্ষ দুটি বরাবর ধরে, আচ্ছা, নিচের প্রত্যেকটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে কি ওদের উপাক্ষ আর পরাক্ষ ধরে নিতে বলেছে, তাহলে বলছে সমীকরণ নির্ণয় করতে বলেছে, ভালো কথা। 2 নম্বর আছে, বলছে যা 2,2 ও 3,1 বিন্দুগামী। এত সহজ অঙ্ক কেন হবে না? আমরা ধরে নেব উপবৃত্তের সমীকরণটা, আমরা ধরে নেব, সবাই দেখবো। আমরা সমীকরণ ধরে নেব x² / a² + y² / b² = 1। এখন আমার কাজ কি? এই a আর বিটা বের করা, তাই তো? তো a আর b বের করার জন্য আমাকে বলেছে যে উপবৃত্তটা দুটো বিন্দুগামী আছে, ঠিক আছে তাই না? যেহেতু উপবৃত্তটি কি আছে, একটা আছে 2,2 ও 3,1 বিন্দুগামী। আচ্ছা, বলে আমরা প্রথমে 2,2 বসাচ্ছি, তাহলে কত হবে? উপরে 4/a² + 4/b² = 1। এটা যদি লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখি। 4টা তো কমন ওদিকে চলে যাবে, a² b², তার মানটা পাচ্ছি আমরা 4 × a² + b², এরকম একটা কিছু। আচ্ছা, এটা হলো 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণ কি হবে? ও লিখে এবং লিখে আমরা 3,1 বসালে 9/a² + 1/b² = 1। আচ্ছা, এখানে যদি লসাগু করি তাহলে 9b² + a² = a²b², এরকম কিছু একটা পাবো। আমি কি ঠিক বলছি? লসাগু করে দিয়েছি, একদম গুনটুন করে দিয়েছি। তো আমার কাছে এখন এই দুটো সমীকরণ থেকে আমাকে a আর b এদের মান বললাম, লসাগু করলাম। a² নিচে আসবে, সেটা এখানে এসে গুণ করে দিলাম। 4-এর সাথে এখানে b² আর 4-এর সাথে a² আসবে, তাই 4 কমন a² b² লিখেছি। ঠিক আছে, দুটো স্টেপ কর, নিয়ে থেকে বুঝতে পারবি স্টেপ যেমন করা আছে। হ্যাঁ, এই যে 9 আছে তো এখানে, এই যে 3 আছে না, তো 3-এর স্কোয়ার প্লাস এই যে এখানে 1-এর স্কোয়ার আছে, যে এই করে পেয়েছি। ঠিক আছে, এতদূর কি সবার ক্লিয়ার আছে? এতদূর কারো অসুবিধা? আচ্ছা, এখানে উপবৃত্তের সমীকরণটা এরা অন্যভাবে নিয়েছে বলে এদের খুবই সহজভাবে বেরিয়ে গেছে। এরা সমীকরণটা অন্য আকারে নিয়েছে। আমি ভুল করলাম, আমি এখানে a আর b না করে যদি a × b করতাম। আচ্ছা, একটা উপবৃত্তের সমীকরণ, সেটাকে যদি আমি এই আকারে আছে বলি a × x² + b × y² = 1, তাহলেও তো হবে। কি করে বলছি এটা একটু লক্ষ্য করি। সমীকরণ কি হয় জেনারেলি? x² / a² হয়, মানে আমি এটাকে ক্যাপিটালে লিখলাম, y² / b² = 1। আচ্ছা, এই যে 1/a², সে তো একটা ধ্রুবক, তো তাকে আমরা নতুন একটা ধ্রুবকের নাম দিচ্ছি স্মল a, বুঝতে পারছি তো? তাহলে a × x² প্লাস এইটাকে আবার নাম দিচ্ছি স্মল b, b × y² = 1। সমীকরণ যদি আমি এই আকারে লিখতাম তাহলে আমার কাছে মানগুলো বের করা খুব সহজসাধ্য হয়ে যেত। এই ক্ষেত্রে একটু জটিল হয়ে গেছে, ঠিক আছে, কারণ a b স্কোয়ার সব চলে এসছে, তো জটিল হয়ে গেছে একটু। তাহলে আমরা এক কাজ করছি, উপবৃত্তের সমীকরণটাকে এই আকারে না ধরে এই আকারে ধরে নিচ্ছি, আমাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। এই আকারে জটিল হচ্ছে, অনেক কিছু করতে হবে a আর b এর মান বের করার জন্য, তার থেকে আমরা এটাকে ধরে নিচ্ছি। প্রথমে এটাকে 1 নাম্বার যখন লিখছি, ax² + by² = 1 ধরলাম, ঠিক আছে, ধরি উপবৃত্ত সমীকরণটি হলো। ধরার পর এবার যদি বসাই তাহলে a × 4 + b × 4 = 1, তার মানে এখান থেকে আমরা a + b এর মানটা 1-এর 4 পাবো, সেটা হচ্ছে কি আমার কাছে 2 নম্বর, এটা 1 নম্বর। আর 3,1টা বসিয়ে দিলে a × 9 + b × 1 = 1, ব্যাস, এটাও আমার কাছে 3 নম্বর। এবার আমরা কি করছি, এখান থেকে b এর মানটা বের করছি, সেটা কত? b = 1 - 9a, সেটা ওখানে গিয়ে বসিয়ে দিচ্ছি, 2 থেকে পাই। তাহলে কথা হবে a +
1 মাইনাস 9a ইকুয়ালস টু 1/4। আচ্ছা 9a আর 8a করলে -8a, তার মানটা -3/4। তাহলে a এর মানটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 3/32। আমি যদি ভুল না হয় আর কি, একটু দেখে নিতে হবে সবাইকে এর মানটা 3/32 আসছে কিনা। আর যদি বি এর মানটা বের করি তাহলে বি হয়ে যাবে 1 মাইনাস 27/32 করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5/32। তাহলে অতএব নির্ণয়ের সমীকরণটি হলো বলে আমরা লিখছি a ইন্টু এক্স স্কোয়ার মানে 3/32 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5/32 ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এইভাবে রাখলেও হবে, আর চাইলে যে আমরা যে আকারে চিনি সেই আকারে রাখলেও হবে। ঠিক আছে, থাক 3x স্কোয়ার বা এইভাবে লিখে দিচ্ছি 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস টু 32। এটা দেখ বুঝতে পারলি কি না। আচ্ছা 3-এর 6 নম্বরটা বলছি, দেখবো বলেছে যার নাভিলম্বের দৈর্ঘ্য আমরা ধরছি এই যে এইটাকেই ধরছি, এইটাকে ধরলে নাভিলম্বের দৈর্ঘ্যটা কত হয় 2b স্কোয়ার বাই a, তার মানটা কত বলে দিয়েছে রে 32/5। তাহলে এখান থেকে পেয়ে গেলাম b স্কোয়ার বাই a, তার মানটা হয়ে গেল 16/5, 1 নম্বর সমীকরণ। আর বলেছে একটি নাভি আছে, নাভির স্থানাঙ্ক 3,0। আচ্ছা নাভি এই যে এখানে 3,0, তো নাভির স্থানাঙ্ক তো a, 0 হয় নাকি? হ্যাঁ, তাহলে ওই সূত্র থেকে আমরা a এর মানটা কত পেয়ে যাব 3। সবাই বুঝতে পারছি, নাভির স্থানাঙ্ক দেওয়া আছে 3,0 আর নাভির স্থানাঙ্ক আমরা জানি a, 0, তাহলে খুবই স্বাভাবিক a এর মানটা 3। ঠিক আছে, এখান থেকে তাহলে আমাদের a এর মানটা চলে এসছে 3। ঠিক আছে, আর ই এর সূত্রটা কি হয় জানো, বা আমরা আরেকটা সূত্র কি জানি, বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এই সূত্রটা আরেকটা জানি। আচ্ছা তো বা এখানে এরকম লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার, এভাবে লিখতে পারি তো। আচ্ছা তাহলে এক কাজ করছি, বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, হ্যাঁ, আর তার মানে তারপর লাইনে যেটা করছি সেটা হচ্ছে বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার করলে 9। এত ঠিক আছে সবারই? আচ্ছা তাহলে এই মানটা এবার আমরা গিয়ে বসিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণে বি স্কোয়ারের মানটা। তাহলে উপরে গেল এ স্কোয়ার মাইনাস 9, নিচে আছে এ সমান সমান 16/5। ওকে, তাহলে 5a স্কোয়ার মাইনাস 45 ইকুয়ালস টু 16a। আচ্ছা 5a স্কোয়ার মাইনাস 16a মাইনাস 45 সমান 0। আচ্ছা 5 আর 45 থেকে আমাকে বিয়োগ করে 16 আনতে হবে। কী করে আসবে, 45 ইন্টু 5 মানে 225, 5 ইন্টু 45কে আবার ভাঙতে পারবো, 5 9 45 3 3 16 কি আসবে? হ্যাঁ এই তো 25 মাইনাস 9। ঠিক আছে, তাহলে এরপরের লাইন থেকে এখানে চলে আসছি আমি 5a স্কোয়ার মাইনাস 25a প্লাস 9a মাইনাস 45 ইকুয়ালস টু গোল্লা 5a কমন নিলে a মাইনাস 5 প্লাস 9 কমন নিলে a মাইনাস 5। আচ্ছা 5a প্লাস 9 আর a মাইনাস 5 সমান গোল্লা। এখান থেকে আমরা যেটা পাবো a এর মানটা হচ্ছে 5 আর মাইনাস 9-এর 5। ঠিক আছে, ব্যাস দুটো মান পেয়ে গেছি আমরা এর, একটা হচ্ছে কি 5, একটা হচ্ছে মাইনাস 9-এর 5। আচ্ছা এবার এর মান পেয়ে গেলে বি এর মানটাও পেয়ে যাবো, এই যে বি স্কোয়ার সমান সমান এটা পেয়ে গেছি অলরেডি। তাহলে বি এর মানটা কত আসছে দেখা যাক, বি এর মানটা আসছে বি স্কোয়ারের মানটা এ স্কোয়ার। আচ্ছা দুটো মান আসবে নাকি? আচ্ছা এ তো নেগেটিভ 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 হতে পারে না, কেন পারে না? হতে পারে না, পারবে তো। বড় সংখ্যাতে কোথাও লেখা আছে পরোক্ষ উপক্ষর দৈর্ঘ্য, হাট এদিকে নি ওদিকে নি, কোনো ব্যাটারি করে না সেটা। এদিকটা ওদিকটা উপরটা দুটোর ক্ষেত্রেই প্লাস বা মাইনাস দুটো হওয়া উচিত, আমার তো মনে হচ্ছে তাই। এখানে যেটা করছে সেটা কি করছে ওরা, এটাকে পজিটিভ বলছে,
আচ্ছা, আমি একভাবে ধরতে পারি, হ্যাঁ এটা যদি নেগেটিভ হতো, ঠিক আছে, তাহলে এই যে আমি সমীকরণটা তো ওইভাবে ভাবাটা, এটা তো আমি এই নাভিটাকে নিয়েছি, এই নাভিটা ডান দিকে আছে, তাই না? আচ্ছা 3,0 ই তো নেগেটিভ হতেই পারে না, কেন? এটা বলি উৎকেন্দ্রতার মানটা কি হয়, 1-এর থেকে ছোট হয়, 0-এর থেকে বড় হয়। ই এর মানটা কোত্থেকে পাই? √1 - b²/a²। তো রুট থেকে তো নেগেটিভ আসতে পারে না, ই নেগেটিভ হতে পারে না। এবার এ এর মানটা কত আছে সবাই দেখবো, এ এর মানটা কত আছে 3। এবার ই নেগেটিভ হতে পারে না, তাহলে এ কি করে নেগেটিভ হবে, যাতে করে গুণ করে 3 হবে। ই যদি নেগেটিভ না হয় তাহলে এও তো নেগেটিভ হতে পারবে না, কারণ ই নেগেটিভ হলে তারপরে এ নেগেটিভ হওয়ার চান্স ছিল, বুঝতে পারছি? দুটো নেগেটিভ সংখ্যা গুণ করে তো পজিটিভ সংখ্যা আসার চান্স আছে, কিন্তু এ যদি নেগেটিভ জীবনে না হতে পারে তাহলে এও তো নেগেটিভ হবে না, কারণ গুণ করে আবার 3 আসতে হবে, 3 কী করে সম্ভব? তাহলে পাতি কথা এই কারণে হচ্ছে না আমাদের কাছে, বুঝতে পেরেছি? এই কারণে এটা ঋণাত্মক নেওয়া যাবে না, এটা অংশ ধনাত্মক নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার b² মানটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি a² মানে 25 - 9 মানে 16, b এর মানটা কত পাচ্ছি তাহলে 4। ব্যাস, সমীকরণটা পেয়ে গেলাম। x² মানে 25, y² b² মানে 16 = 1। এইটা হচ্ছে গিয়ে অ্যান্সার। করে ফেল তাড়াতাড়ি, আর কে বুঝতে পারলি না বলবি। সবাই বলছে নাকি এমসিকিউর 2 নম্বরটা সমস্যা আছে, তাই তো? তো কি বলেছে 2 নম্বরটায় এমসিকিউর 2-এ, যে কোনো উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্য, আচ্ছা উপাক্ষের দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে 2b, তাই না? আচ্ছা, তো উপাক্ষের দৈর্ঘ্যটা বলেছে কি হবে, যদি তার নাভিদ্বয়ের দূরত্বর সঙ্গে সমান আছে। নাভিদ্বয় ঠিক একটু ভেবে দেখি, নাভিদ্বয় কোথায় আছে? একটা নাভি এখানে আছে, একটা নাভি এখানে আছে, এটা হচ্ছে গিয়ে AE,0, এটা -AE,0, তাই না? তাহলে এদের দূরত্বটা কত হবে? 2AE, নিশ্চয় সবাই বুঝতে পারছি। তাহলে 2bর মানটা কার সঙ্গে সমান হবে? 2AE। কে 2 কেটে গেল, AEর মানটা কত পেলাম? b পেলাম। আচ্ছা, এবার ই এর সূত্রটা কি আছে? √1 - b²/a²। আচ্ছা, তাহলে ই এর মানটা হয়ে গেল √1 - b মানে হচ্ছে কি এই, তাহলে a² e² ভাগিত a², ঠিক বলছি? এ ঘুরতে গেল, তাহলে e² এর মানটা পেয়ে গেলাম 1 - e², 2e² এর মানটা 1, e² এর মানটা ½, ই এর মানটা 1/√2। রে প্রমাণ করতে বলেছিল, ডান। এমসিকিউর 4 কি আছে অঙ্কটাই? এই উপবৃত্তের সহায়ক বৃত্তের সমীকরণ। ও এটা তো করাইনি, ঠিক আছে বলছি। আর কি আছে বল? হ্যাঁ 14, হ্যাঁ উৎকেন্দ্রিক কোণ, এগুলো সব বলবো। হ্যাঁ বল। হ্যাঁ 11 নম্বরটা হয়নি? আচ্ছা 11, এই উপবৃত্তের পরাক্ষের দৈর্ঘ্য কেন হবে না? এটা কেন হবে না? কেন? এটা x²/4 আসবে না, 9 আসবে, x²/9 আর y²/4। তাহলে এর মানটা হচ্ছে কি আমার 3 আর b এর মানটা 2, ঠিক আছে? বুঝতে পেরেছি। আর এই উপবৃত্তটার ক্ষেত্রে এ বড় না বি বড়? খুবই স্বাভাবিক যে এ বড়। এ বড় হলে কি কার দৈর্ঘ্য চাইছে? উপাক্ষের দৈর্ঘ্য, পরাক্ষের দৈর্ঘ্য, সরি না, পরাক্ষের ত্রিভুজ কেন হয়? পরাক্ষের দৈর্ঘ্য তো 2a হয়, 2a সেখান থেকে বেরিয়ে যাবে তো। 2 × 3 করলে 6 একক, ঠিক আছে? আচ্ছা, এই উৎকেন্দ্রিক কোণ সহায়ক বৃত্তগুলো বলিনি আমি, থিওরি বলিনি এগুলোর, ঠিক আছে? আগে একটু ওগুলো বলতে হবে কি জিনিস উৎকেন্দ্রিক কোণ আর না। আমরা কিন্তু একটা উপবৃত্তের প্যারামেট্রিক আকারটা লিখেছিলাম, তাই না? বল কি লিখেছিলাম প্যারামেট্রিক আকার? a cos θ আর y = b sin θ। যেটা লিখবি সেটা সমীকরণটাকে যেন আবার সিদ্ধ করে, ঠিক আছে? এই যে কি সমীকরণটা কি আছে আমার কাছে, অ্যাকচুয়াল সমীকরণটা কার্তেশীয় আকারে এটা আছে তো। তো আমি যেটা লিখছি এর প্যারামেট্রিক আকার কি লিখছি? a cos θ b sin θ। তো এটা যেন এটাকে আবার সিদ্ধ করে, a² cos² θ বা a² করলে cos² θ পেলাম।
বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা পেলাম, যোগ করে তো 1 আসছে, ভেবেচিন্তে বলবি, ঠিক আছে। আচ্ছা, তো পাতি কথা হচ্ছে যে এই সমীকরণেরই যে কোনো একটা প্যারামেট্রিক আকার হচ্ছে এটা, ঠিক আছে। তো আমি যদি এই প্রথমে যদি বলি যে এই উপবৃত্তটার উপরে একটা বিন্দু চাইছি, একটা বিন্দু, তাহলে আমি কি করব, এক্সের জায়গায় ওটাকে বসাবো আর ওয়াইয়ের জায়গায় বিন্দুটাকে মানে ওয়াই অক্ষের ইয়েটাকে স্থানাঙ্কটাকে বসাবো, তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে। সবাই বুঝতে পারছি? এই যে এই তো উপবৃত্ত। এবার এই উপবৃত্তটার আমি সমীকরণ সাপোজ দিয়েছি এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল সাপোজ এটাই দিলাম, ঠিক আছে। তো আমি বলতে চাইছি যে এই উপবৃত্তটার উপরে একটা যদি বিন্দু বলি, আমি সাপোজ আমি বললাম যে এই উপবৃত্তের উপরে একটা বিন্দু হচ্ছে 2,3 সাপোজ, ঠিক আছে। তো তার মানে কি, এক্সের জায়গাতে 2 বসালে আর ওয়াইয়ের জায়গায় 3 বসালে এই সমীকরণটাকে সিদ্ধ করবে। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? 2,3 যদি এই উপবৃত্তের উপরে একটা বিন্দু হয়, তাহলে ওই বিন্দুটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, তো খুবই স্বাভাবিক ব্যাপার। তো আমি বললাম যে এইটাই তো এরই তো আকার, শুধু অন্য একটা আকারে লিখেছি, ঠিক আছে। তো আমি যদি পাতি কথা এখানে এক্সের মান কিছু একটা, ওয়াইয়ের মান কিছু একটা বলছে, তো আমি যদি থিটার মান চেঞ্জ করি, থিটার মান যদি এ তো আমার জানা থাকবে, বি এর মান জানা থাকবে, তাহলে এক্সের মান আমি যদি থিটার মানটা চেঞ্জ করে দিই, সাপোজ থিটার মানটা আমি কখনো 30 ডিগ্রি নিলাম, তখন যে বিন্দুটা আসবে আর সেটাও তো আমার এই সমীকরণটাকে সিদ্ধ করবে। বুঝতে কি পারছি? আচ্ছা, না হলে এই সমীকরণটার প্যারামেট্রিক আকার কত? এক্স সমান সমান এ কস থিটা বলেছে, তো তাহলে আমি লিখছি 3 কস থিটা আর ওয়াই সমান সমান 3 না 2 সাইন থিটা, ঠিক আছে। এত দূর আশা করছি না কারো অসুবিধা আছে, ঠিক আছে। এবার আমি থিটার মানটা 30 ডিগ্রি বললাম, তাহলে কস 30 ডিগ্রির মান কত আছে? √3/2। তাহলে এখান থেকে বিন্দুটা কত পেলাম? 3√3/2। এটা কার মান পেলাম? এক্সের মান। আচ্ছা, আর যদি ওয়াইয়ের মানটা 30 ডিগ্রি বসাই, তাই থিটার মানটা এখানে বসাই, তাহলে কত আসছে? 2 sin 30 মানে হাফ, তাই তো। 2 × হাফ করলে ওয়াইয়ের মানটা হাফ আসছে। এই যে বিন্দুটা পেলাম 3√3/2 আর 1, এটা না এই সমীকরণটাকে সিদ্ধ করবে, করবে তো? দেখে নিচ্ছি। 3√3 স্কোয়ার করলে কত হয়? 9 × 3 / 9, আর 1-এর ওখান থেকে তো 1/4ই পাচ্ছি, 9 কেটে গেল, কী হলো? ও এটা 4 হবে তো, এটা 4 হবে তো, 9√3/4 × 9। এবার ঠিক আছে, এই যে 4, এই 9টা ছিল আর এই যে এখানে 4 আসবে, তো বুঝতে পারছি। তো এই 9 কেটে গেল, 3-এর 4 1-এর 4 যোগ করলে 1 আসছে, তো ঠিক আছে, অসুবিধা নেই তো। হ্যাঁ, তার মানে পাতি কথা আমি থিটার মানটা চেঞ্জ করলে বিভিন্ন ধরনের বিন্দু পাবো, এই উপবৃত্তের উপরেরই বিন্দু পাবো। সবাই বুঝতে পারছি? আচ্ছা, তো যখন থিটার মানটা 30 ডিগ্রি বলেছিলাম, তখন সাপোজ বিন্দুটা এটা, এই যে এই বিন্দুটাই পাবো, সেটা খুবই স্বাভাবিক। মানে এই যে 3√3/2 আর 1, 3√3/2, 1, এটা একটা বিন্দু। এইখানে এই 30 ডিগ্রিটা হলো উৎকেন্দ্রিক কোণ। বুঝতে পারলাম সবাই কনসেপ্টটা? কনফার্ম? এবার যদি আমি 45 ডিগ্রি বসাতাম, তাহলে তো একটা বিন্দু পেতাম, সেই এর উপরে একটা বিন্দু পেতাম, তাই তো। সাপোজ বিন্দুটা এখানে আসছে, তো ওই বিন্দুটার উৎকেন্দ্রিক কোণ কিন্তু 45 ডিগ্রি হতো। সবাই বুঝতে পারছি? এখানে কিন্তু আমাকে বিন্দুটা বলে দিয়েছে, উৎকেন্দ্রিক কোণটা বের করতে বলেছে। সবাই বুঝতে পারছি কোশ্চেনটা? মনীষা, তাহলে সমীকরণটা যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে একটু লিখি। 14 নম্বর অঙ্কটা যেটা বলছি, এমসিকিউ 14 নম্বরটা। এমসিকিউ 14 নম্বরটা কি একটু বল। সমীকরণটা 9x² 16y² 144 নাকি? আচ্ছা, ডিভাইড করে দিলে কত পাবো? x²/16 মানে 4-এর স্কোয়ার, y²/9 তার মানে 3-এর স্কোয়ার = 1। এই সমীকরণটার প্যারামেট্রিক আকার কী হবে? x = 4 cos থিটা আর y = 3 sin থিটা। আশা করছি না কারো অসুবিধা আছে। আচ্ছা, এবার আমাকে একটা কিন্তু বিন্দু বলে দিয়েছে, ঠিক আছে। এবার যদি আমি উৎকেন্দ্রিক কোণটাকে ধরে নিই, ওই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ আমি ধরে নিলাম, ধরি বিন্দুটির উৎকেন্দ্রিক কোণ এই আলফা ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরি বিন্দুটির উৎকেন্দ্রিক কোণ আলফা। তাহলে বিন্দুরা কত বলেছে আমার একটু বলতো কেউ? 2,
3√3/2, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি আলফা, তাহলে খুবই স্বাভাবিক 4 cos আলফার মানটা হয়ে যাবে 2 ও 3 sin আলফার মানটা হয়ে যাবে 3√3/2। আশা করছি না কারো অসুবিধা আছে, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে আমরা cos আলফার মানটা কত পাচ্ছি? হাফ। আর 3 আর 3 কেটে গেলে এখান থেকে sin আলফার মানটা কত পাচ্ছি? √3/2। তাহলে এমন কোন অ্যাঙ্গেল আছে যে সাইনের মানটা √3 দিবে, √3/2 দিবে, আর কসের মানটা হাফ দিবে? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা আলফার মানটা কত পেলাম? 60 ডিগ্রি। তার ওটাই হচ্ছে উৎকেন্দ্রিক কোণ। সবাই বুঝতে পারলাম কি করে বের করতে হয় একটা বিন্দুর উৎকেন্দ্রিক কোণ, ঠিক আছে? আচ্ছা, এবার sin 60 তো √3/2। কবে থেকে আওয়া শুরু করলো? sin 60 √3/2, হ্যাঁ। আর cos 30 cos 60 1/2, ঠিকই তো আছে। অ্যান্সার 30 ডিগ্রি আছে। কি বলছিস? হ্যাট, টেবিল বলতে লাগবে না। 14 নম্বর সি। হ্যাট, বই কি পাগল হয়ে গেছে নাকি? দাঁড়া, ভেবে নিচ্ছি আরেকবার। নিচে 16 আসবে এখানে, আর এখানে নিচে 9 আসবে। তার মানে 4 cos থিটা আর 3 sin থিটা। হ্যাঁ, 4 cos আলফার মানটা 2, তাহলে cos আলফার মানটা 2/4 করলে তো হাফ আসছে। আর 3 sin আলফার মানটা √3/2, sin এর মানটা √3/2 আসছে। দুটোকে স্যাটিসফাই করছে তো একটাই কোণ, 60 ডিগ্রি। 60 ডিগ্রি হবে। 30 কি করে হতে পারে? হ্যাঁ, 30 কোনো মতেই সম্ভব না। এটাই অ্যান্সার। কিন্তু sin 60 মান দেখছিস? ওই ভুল দেওয়া আছে অ্যান্সার। 30 ডিগ্রি হতেই পারে না। আমি উদাহরণ 11 নম্বরটা করতে বলছি সবাইকে এখন। আর তো ডাউট ছিল কিছু কি? আর ডাউট আরও আছে কিসের? ওই 5-এ? ও 5-এর একটাও হয়নি? 5-এর একটাও হয়নি? অতি সংক্ষিপ্ত 5-এর বলছে একটাও হয়নি নাকি? দেখি কেন হয়নি। অতি সংক্ষিপ্তর 5-এর কত নম্বর? একটা হয়নি নাকি? নিচের প্রতি ক্ষেত্রে উপবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করো। আচ্ছা, প্রথমে 1 নম্বরটাই করাচ্ছি, দেখি কেন হয়নি। বলেছে যখন নাভি লম্বের দৈর্ঘ্য কত হয়? 2b²/a। নাভি লম্বের দৈর্ঘ্য অর্ধ উপাক্ষের দৈর্ঘ্যের সমান। উপাক্ষের দৈর্ঘ্য কত হয়? আমার কাছে 2b, কিন্তু অর্ধ উপাক্ষ বলতে আমার কত হয়ে যাবে সেটা? b। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম b। তাহলে এখান থেকে b কেটে গেল, 2b এর মানটা কত পেলাম? a। ঠিক আছে সবার? আচ্ছা, নাভি উৎকেন্দ্রতার মান কি হয়? এটা। আচ্ছা, বি এর মানটা তো পেয়ে গেছি না আমরা, বা এ এর মানটা 2b পেয়ে গেছি। তাহলে 1 - b², এ এর মানটা 2b, তাই নিচে হয়ে গেল 4b²। তাহলে b² ঘুরতে গেল, 1 - 1/4 করলে 3/4 পেলাম। তাহলে ই এর মানটা পেলাম √3/2। উৎকেন্দ্রতা আমার কাছে চেয়েছিল, বেরিয়ে গেছে। বুঝতে পারলাম সবাই? 5-এর 3 নম্বরটা বলছি। উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্য। আচ্ছা, উপাক্ষের দৈর্ঘ্য মানে একটু বলতো, উপাক্ষ মানে কোনটা? 2b। আচ্ছা, উপাক্ষের দৈর্ঘ্য বলছে তার নাভিলম্বের মধ্যে দূরত্বের সমান। নাভিলম্বের মধ্যে দূরত্ব কিন্তু, ঠিক আছে? নাভিলম্ব দূরত্বের সূত্রটা কে বলতে পারবে আমাকে? এই যে দুটো নাভিলম্ব আছে, এই যে এটা একটা, এটা একটা। তো এই নাভিলম্ব দুটো দূরত্ব খুবই স্বাভাবিক, এটা 2ae হবে। নাভির দূরত্ব যদি এই হয়, তাহলে নাভির লম্বের দূরত্ব 2ae হবে, খুবই স্বাভাবিক। তাহলে এখান থেকে, বা এটা তো করালাম অলরেডি আমি এসে। ওখানে শুধু নাভি, এখানে নাভি লম্ব বলছে, নাভি দ্বয়ের দূরত্ব বলেছিল কোশ্চেনটাতে। তো একই তো, ক্যালকুলেশন তো একই আসবে, হয়ে গেল। ঠিক আছে, 2 নম্বরটাও তাহলে দেখেই নি কি আছে। 2 নম্বরটা বলেছে উপাক্ষের দৈর্ঘ্য নাভি দুটির মধ্যে দূরত্বের অর্ধেকের সমান। ঠিক আছে, তার মানে এই যে উপাক্ষের দৈর্ঘ্য
নাভিদ্বয়ের দূরত্বের দৈর্ঘ্যের অর্ধেকের সমান মানে এটা, তো 2b-র মানটা এই, ঠিক আছে, এটা আসছে। তাহলে আমার কাছে ই এর মানটা হচ্ছে √1 - b² / a²। তাহলে এক কাজ করছি, এখান থেকে না আমি বি এর মানটা লিখছি a/2 1 - a²e²/4 a² হয়ে গেল, a² কেটে গেল। তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে e² = 1 - e²/4। তাহলে 5e²/4 = 1। ই এর মানটা হচ্ছে 2/√5 আছে, দেখ তো 2 নম্বরটার অ্যান্সার আছে, হয়ে গেছে, সবগুলোই করে দিলাম। আচ্ছা, আমাকে একটা উপবৃত্ত দিয়েছে, সমীকরণটা কত আছে? 2x² 4y² = 1। এবার বলেছে যে এই উপবৃত্তটার নাভিলম্ব কটা থাকবে? দুটো, খুবই স্বাভাবিক, দুটো নাভিলম্ব। তো নাভিলম্বের প্রান্তবিন্দু কটা হবে? 4টে। তো ওই 4টে প্রান্তবিন্দুরই আমাকে উৎকেন্দ্রিক কোণটা নিয়ে আলোচনা করতে বলেছে। সবাই বুঝতে পেরেছে কোয়েশ্চেনটা? সবাই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছে নিশ্চয়ই। তো এবার আমাকে আগে জানতে হবে যে এটা কোন উপবৃত্ত, মানে উপবৃত্ত দাঁড়িয়ে মানে ঘুমিয়ে আছে না কি ডিম দাঁড়িয়ে আছে, ভাবতে হবে আগে আমাকে। তো ওটার জন্য আগে দেখতে হবে কে বড় কে ছোট, এ বড় না বি বড়। তো এখানে আমি এটাকে এই আকারে লিখতে পারি x² / 1/2 আর y² / 1/4 লিখতে পারি = 1। এবার 1-এর 2 বড় না 1-এর 4 বড়? তুই বল, 1-এর 2 বড় না 1-এর 4 বড়? হ্যাঁ, 1-এর 2 বড় না 1-এর 4 বড়? যা, কে রে বল, কেউ একটা বড় বল। তুই বড় না আমি বড়? তাও ভাবছে 1-এর 2 বড় না 1-এর 4 বড়? বুঝতে পারছিস না? পারছিস না বুঝতে? কত কোনটা বড় হবে বল? তুই বল বলরাম। 1-এর 4 বড় বলছো, তাই তো? 4 না, কে বড় তাহলে? হাফ বড় বলছো আবার। কে বড়? হাফ বড় বলছে। কেন হাফ বড়? সূত্রটা হচ্ছে, তুই রেসিপিক্যাল করে বুঝতে পারছিস না তো, তুই এমনি ভাব না 2 বড় না 4 বড়? 4 বড়, কিন্তু যখন এটাকে উল্টে দেবো মানে রেসিপ্রোকাল বা অনন্য করে দেবো তখন এটা চিহ্নটা উল্টে যায়। কে বড় তাহলে? 1-এর 2 বড়, খুবই স্বাভাবিক। আরে 1-এর 2 মানে 0.5 আর 1-এর 4 মানে 0.25, তাহলে কে বড় হলো? 0.5 বড় হবে না? হ্যাঁ, ভাবছিস কেন তুই? তো ভাবলে হবে। আচ্ছা, তাহলে এটা কোন উপবৃত্ত? ডিম ঘুমিয়ে আছে ওইটা, তাই তো? ঠিক আছে, তাহলে ছবিটা আঁকি আর দেখি 4টা নাভিলম্বের কি কি স্থান হয়, নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানগুলো কি কি হয় আমি মনে করিয়ে দিচ্ছি আরেকবার। এই যে এই হচ্ছে উপবৃত্তটা, এই উপবৃত্তটার নাভিলম্ব এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো নাভিলম্ব। আর প্রান্তবিন্দু কটা? এটা 1টা 2টো 3টে 4টা। আচ্ছা, এই দূরত্বটা তো এই নাকি? তাহলে খুবই স্বাভাবিক এটা এই হবে আর এটাও এই হবে বিন্দুতে আসতে গেলে। সবাই বুঝতে পারছি কি? এই তাকা, বোর্ডের দিকে তাকা এমা, এই দূরত্বটা তো এই, তাহলে এই বিন্দুতে আসতে গেলে আমাকে এই দূরত্বটা আসতেই হবে। তাহলে প্রথমটা এই হয়ে গেল স্থানাঙ্ক। এই দূরত্বটা কত? b²/a না? টোটাল নাভিলম্বের দৈর্ঘ্য কত হয়? 2b²/a। তাহলে অর্ধেকটা কত হবে? b²/a। তাহলে খুবই স্বাভাবিক, উপরে যেতে গেলে b²/a যাব, আর যেহেতু নিচে আসছি তাই -b²/a। আচ্ছা, এদিকেও দূরত্ব সেম সব কিছু, তাহলে এই বিন্দুটার জন্য আমি লিখব -a, আর উপরে গেলাম তাই b²/a। আর এটার জন্য লিখব -ae, -b²/a। ব্যাস, এই 4টে বিন্দু। ঠিক আছে, তাহলে এই 4টে বিন্দু সবাই তো এখান থেকে দুটো মানই বের করতে হচ্ছে আমাকে, একটা মান বের করতে হচ্ছে। এটা তো a পেয়ে গেলাম হাফ, আর b পেয়ে গেলাম কত? 1-এর 4, সরি এটা হবে 1/√2 আর bটা হবে 1/2। তাহলে এখান থেকে e এর মানটা বের করে নেবো আমরা, সূত্র বের করার পর দুটো মান বের করবো, একটা হচ্ছে ae আর একটা হচ্ছে b²/a। দুটো মানই তো লাগবে, বাকি তো সব প্লাস আর মাইনাস করা আছে। শুধু করি, তাড়াতাড়ি করি সবাই। এই কটা মান বের করি, 3টে মান বের করি কুইকলি। ঠিক আছে, আচ্ছা ই এর মানটা সবাই বলছে নাকি 1/√2 আসছে, ভালো কথা। আচ্ছা, এর মানটা বলছে সবাই 1/2, আরও ভালো কথা। আর
বি স্কোয়ার বাই এ, তো বি স্কোয়ার কত আছে 1/4, এ কত আছে 1/√2, কাটাকাটি করলে পড়ে থাকবে 2√2, এই যে √2 কে 4 দিয়ে কাটলাম 2√2 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই এতদূর? ব্যাস, তাহলে চারটা প্রান্ত বিন্দুকে নাম দিচ্ছি আমরা। ঠিক আছে, অতএব নাভিলম্বের চারটি প্রান্ত বিন্দু A1, A2, A3 ও A4 হলো যথাক্রমে, আচ্ছা এটাকে লিখছি আমি প্রথমটা লিখলে এই মানে হচ্ছে গিয়ে আমার কাছে হাফ কমা 1/2√2, তারপরে এইটাকে লিখছি 2 নম্বর। দেখ সবাই দেখ, এটা 1 নম্বর, এটা A1, ঠিক আছে, এটাকে A1 নিয়েছি আমরা, এটাকে A2, এটাকে A3 আর এটাকে A4 এভাবে করে হয়েছি। তাহলে A1 হলো এটা, A2টা হয়ে গেল এই, তার মানে 1/2 মাইনাস 1/2√2, A3টা হয়ে গেছে দুটোই মাইনাস, তাহলে -1/2 কমা -1/2√2, আর আরেকটা হয়ে গেল -1/2 কমা 1/2√2। এত সবাই বুঝতে পেরেছি? আর চারটা বিন্দু বের করলাম এতক্ষণে আমরা, এখনো উৎকেন্দ্রিক কোণে কিন্তু আসেনি, এবার চারটিরই উৎকেন্দ্রিক কোণ বের করতে হবে আমাকে, যা বলে দিয়েছে। আমরা যেটা করছি এবার, এই উপবৃত্তটার প্যারামেট্রিক আকার ছাড়া তো আমরা উৎকেন্দ্রিক কোণ বের করতেই পারি না। তাহলে প্রদত্ত উপবৃত্তটির প্যারামেট্রিক আকার হলো, প্রদত্ত উপবৃত্তটির প্যারামেট্রিক আকার হলো বলে আমি লিখছি কি ছিল, x সমান সমান a cos থিটা নাকি, তাহলে 1/2 cos থিটা, আর না a তো 1/√2 আছে, তাহলে 1/√2 cos থিটা, আর y সমান সমান b sin থিটা, তাহলে 1/2 sin থিটা। এদূর ক্লিয়ার সবার? আচ্ছা, এরপর আমরা একটা একটা করে বিন্দুর উৎকেন্দ্রিক কোণগুলো ধরবো আর বের করব। ঠিক আছে, ধরি প্রথমে A1টারই ধরি A1 বিন্দুটির উৎকেন্দ্রিক কোণটাকে আমরা উৎকেন্দ্রিক কোণ θ1 ধরলাম, θ1। তাহলে খুবই স্বাভাবিক যে এই যে 1/√2, সবাই বুঝবো, 1/√2 cos θ1, তার মানটা A1টা কোথায় আছে, এই যে A1 না, তাহলে প্রথম এর সঙ্গে সমান হবে এটা, বুঝতেই পারছি সবাই? তাহলে 1/√2 cos θ1টা 1/2 এর সঙ্গে সমান হলো, ও লিখে এই যে 1/2 sin θ1, তার মানটা কার সঙ্গে সমান হবে, তার মানটা এই ছেলে 1/2 sin θ1, তার মানটা কার সঙ্গে সমান হবে, কি জানি 1/2√2, বুঝতে পারলাম সবাই কি করে হলো 1/2√2? এই যে একটা এটা নিচ্ছি, একটা এটা নিচ্ছি, ঠিক আছে, তাহলে 1/2√2। আচ্ছা, 2 কেটে গেল, তাহলে এখান থেকে √2 কাটবে, তাহলে cos θ1 এর মান 1/√2 আর sin θ1 এর মান 1/√2। খুবই স্বাভাবিক, কোন অ্যাঙ্গেলটার জন্য হবে সবাই জানি আমরা। তাহলে θ1 এর মানটা কত পেলাম, 5/4 45 ডিগ্রি, মানে প্রথম বিন্দুটা উৎকেন্দ্রিক কোণটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা যেটা করছি, ধরি A2 বিন্দুটির, এইটাকে বলতে পারি আমি, একটু দেখব, A2 বিন্দুটির উৎকেন্দ্রিক কোণ θ2। আচ্ছা, তাহলে 1/√2 cos θ1 সেটা হয়ে যাবে 1/2 এর সঙ্গে সমান, ও 1/2 sin θ1 তার মানটা হয়ে যাবে -1/2√2 সঙ্গে সমান। তার মানে এখান থেকে আমি cos θ1 এর মানটা তো সেই 1/√2ই পাচ্ছি, নো ডাউট। হ্যাঁ, ও সরি, θ2 হবে এগুলো, ঠিক, θ2, এটা θ2, এটাও θ2, এটাও θ2,
করে এখানে আমি লিখছি -1/√2। কে বলবে আমাকে এবার থিটা টুর মানটা কত হবে? কে বলবে দেখি, কে বলতে পারছে? এমন কোনটা বলতে হবে বৃষ্টি যে কোনটার জন্য cos থিটা 2 1/√2 হবে, আর ওই sin থিটা 2 -1/√2 হবে। কিন্তু মানে এর জন্য আলাদা এর জন্য আলাদা বললে হবে না, এমন কোন বলতে হবে যেন দুটোকেই স্যাটিসফাই করে। ঠিক আছে? আচ্ছা, cos ধনাত্মক আর সাইনটা ঋণাত্মক, এটা কোথায় সম্ভব? একমাত্র cos-এর জায়গায়, tan-এর জায়গায় তো দুটোই ঋণাত্মক হবে। একমাত্র cos-এর জায়গাতেই cos ধনাত্মক হবে আর সাইন ঋণাত্মক হবে, আর কোনো জায়গাতে হতে পারে না। আর 1/√2 মানে π/4 তো বুঝতেই পারছি, তাহলে ওই কোনটাকে আমাকে নিয়ে যেতে হবে cos-এর জায়গায়। তো cos-এর জায়গায় নিয়ে যাবো, তাহলে এক কাজ করছি, 2π থেকে π/4টা বিয়োগ করে দিচ্ছি। cos 2π - π/4 সেটা 1/√2 বটে, কিন্তু sin 2π - π/4 সেটা -1/√2, কারণ জায়গাটা হচ্ছে কি cos-এর। এগুলো যারা ত্রিকোণমিতি আমার কাছে করে তারা আশা করছি বুঝতে পারছে। ঠিক আছে? এবার বাকিটা আমি বলতে পারছি না, বাকিরা বুঝতে পারলো কি পারলো না, পেরেছি? ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা লিখলাম cos থিটা 2-র মানটা হয়ে যাচ্ছে cos 2π - π/4, এই মানটা 1/√2 হবে। আর sin থিটা 2-র মানটা হয়ে যাবে sin 2π - π/4, এই মানটাও কিন্তু আমার কাছে সেই -1/√2। তাহলে এখান থেকে আমরা থিটা 2-র মানটা যেটা পেলাম সেটা হচ্ছে 7π/4, তাই না? আচ্ছা, এবারে আরও দুটো কোণ বাকি আছে। এবার বাকি দুটো কোণ আমাকে বের করে দেখাতে পারছে, তাড়াতাড়ি করে দেখবো আমি। থিটা 3 আর থিটা 4 করে চারটে আর দুটো উৎকেন্দ্রিক কোণ বের করে দেখা। আচ্ছা, সবাই আমাকে বললো যে থিটা 3-র মানটা আসছে 5π/4 আর থিটা 4-এর মানটা আসছে কত? 3π/4। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা সহায়ক বৃত্তটা বলে দিই তাহলে। সহায়ক বৃত্তটার জন্য একটা অঙ্ক এখন আটকে আছে, খুবই সহজ সহায়ক বৃত্ত কনসেপ্টটা। যারা বৃত্ত করেনি তারা বুঝতে পারবে না। এই যে নীল দিয়ে লিখলাম, ব্যাস নীল মুছতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। এমনি চালালে এটা মুছে যাবে কতটা, আর নীলটা মুছতে চায় না। এই যে একই শক্তি লাগাচ্ছে কিন্তু নীলটা আর মুছছে না। সহায়ক বৃত্তটা একটু বলি কি জিনিস। এই তো হচ্ছে একটা উপবৃত্ত, এই উপবৃত্তটার সহায়ক বৃত্ত বলতে বলা হবে, এটা তো পরাক্ষ, এই পরাক্ষটাকে যদি আমি ব্যাস করে একটা বৃত্ত এঁকে দিই ওটাকে বলা হবে সহায়ক বৃত্ত। বুঝতে পেরেছি? এই পরাক্ষটাকে যদি ব্যাস করে বৃত্ত আঁকি, তার মানে এরকম হয়ে যাবে, উপরে এরকম চলে গেল আর নিচেও এরকম, মানে পাতিকতা এই দৈর্ঘ্যটার সঙ্গে এই দৈর্ঘ্যটা যখন সমান হয়ে যাবে তখন একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছি? তাহলে আমি যদি কাউকে বলি একটা উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² / 9 + y² / 16 = 1, তার মানে এখান থেকে a এর মানটা কত? 3, আর b এর মানটা কত? আচ্ছা এক কাজ, এটাকে 16 করছি, এটাকে 9 করছি। হ্যাঁ, তাহলে a এর মানটা 4 আর b এর মানটা 3, তো তাহলে এখানে পরোক্ষের দৈর্ঘ্য কত? 8, তার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত? 4, খুবই স্বাভাবিক। তাহলে আর এই যে উপবৃত্তটা, এর তো কেন্দ্র কোথায় আছে? 0,0-তে, নো ডাউট। তাহলে আমার বৃত্তের কেন্দ্র কোথায় থাকবে? 0,0-তে। আর ব্যাসার্ধ কত পেয়ে গেলাম? 4 একক। তাহলে সমীকরণটা কত হবে? x² + y² = 16, দ্যাটস ইট। বুঝতে পারলাম? মানে পরাক্ষটাকে ব্যাস করে দেবো, করে একটা বৃত্ত এঁকে দেবো, ওটাই হয়ে যাচ্ছে কি আমার কাছে ওই উপবৃত্তটা সহায়ক বৃত্ত। সবাই বুঝতে পেরেছে আশা করি জিনিসটা। তাহলে MCQ 4 নম্বরটা হয়ে যাবে। এবার দেখে নিচ্ছি কি আছে MCQ 4-এ। হ্যাঁ, তাহলে এটার আমরা যখন করছি তখন কি হবে? a²টা, এটা হচ্ছে কি এখানে আমার কাছে পরোক্ষ, তাহলে এটাই হয়ে যাবে ব্যাসার্ধ। তাহলে কত হয়ে যাবে? x² + y² = a²। এটাই হচ্ছে কি সমীকরণ। সবাই বুঝতে পেরেছি কিনা একটু বলে দেবে আমাকে। উদাহরণ 13টা করেছি।
উদাহরণ 13। তো উপবৃত্ত দিয়েছে আমাকে, হতো আছে 4x² প্লাস 9y² -24 -36 প্লাস 36। এই উপবৃত্তের সহায়ক বৃত্তের সমীকরণ চেয়েছে আমার কাছে। ঠিক আছে, আগে এই উপবৃত্তটাকে আমরা যে আকারে আনতে অভ্যস্ত x মাইনাস সামথিং a স্কোয়ার বাই a স্কোয়ার y প্লাস ওই আকারে আনার চেষ্টা করি। তারপরে বলছি আমি, আচ্ছা কি করব, দুটো থেকে 4 কমন নিচ্ছি, তাহলে x² মাইনাস 6x পড়ে থাকলো। আর এই দুটো থেকে 9 কমন নিচ্ছি, তাহলে 9 কমন নিলে y² মাইনাস 4y, বাকি যেমন আছে তেমনই থাকলো। এরপরে দেখব 4 ইন্টু এটা x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 3 লিখতে হবে, খুবই স্বাভাবিক। তাহলে 2 ইন্টু a ইন্টু b পেয়ে গেলাম, b এর মানটা 3, তো খুবই স্বাভাবিক যে আমাকে এখানে 9 লিখতেই হবে, 3 স্কোয়ার। তাহলে x মাইনাস সামথিং স্কোয়ার আসবে কী করে, বুঝতে পেরেছি। একইভাবে এখানে আমাদের কাছে 9 আছে y² মাইনাস 2 ইন্টু y ইন্টু 2, আর b² এর মানটা আমি কত 4 লিখে দিচ্ছি, হলো। আচ্ছা এবার একটু লক্ষ্য করি, এখানে আমি কত এক্সট্রা লিখেছি, এই যে 9টা লিখেছি এক্সট্রা, কিন্তু 9 তো লিখেনি অ্যাকচুয়ালি, 9 আর তার সামনে আবার 4 গুণ, মানে 36 লিখেছি আমি এক্সট্রা, তাই না, বুঝতে পারছি। এখানে 36 লিখেছি এক্সট্রা, আবার এখানেও 36 লিখেছি এক্সট্রা, তো 36 যোগ করলে কত হয় 72 লিখেছি এক্সট্রা, বুঝতে পারছি। তাহলে আমি কি করব, এই যে 36 যেটা অলরেডি ছিল তার থেকে 72 বিয়োগ করে দেবো, নিশ্চয়ই সবার ক্লিয়ার। ব্যাস, তাহলে এটা হয়ে গেল 4 ইন্টু এক্স মাইনাস 3 স্কোয়ার 9 ইন্টু ওয়াই মাইনাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 36 হয়ে গেল। তাহলে এক্স মাইনাস 3 তার স্কোয়ার বাই 9 ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1 হয়ে গেল। তাহলে আমার এখান থেকে যেটা হলো সেটা হচ্ছে এ এর মানটা 3, আচ্ছা, আর বি এর মানটা 2, আর কেন্দ্রটা কোথায় আছে, এর কেন্দ্রটা 3,2 বিন্দুতে। তাহলে অতএব সহায়ক বৃত্তের সমীকরণটি হলো এক্স মাইনাস 3 স্কোয়ার ওয়াই মাইনাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার। আমরা পরাক্ষটাকেই করতে বলেছিলাম, ব্যাস, তাই অর্ধ পরাক্ষটা হয়ে গেল ব্যাসার্ধ, মানে এইটাই। আমরা একটা বৃত্তের একটা জিনিস বলেছিলাম, মনে আছে, বলেছিলাম যে কোনো বিন্দু বৃত্তের ভিতরে আছে না বাইরে আছে না বৃত্তের উপরে আছে, এটা কি করে বুঝবো সেটা আমরা কিন্তু আলোচনা করেছিলাম। কি বললাম কোন, যদি এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, সাপোজ আমাকে সমীকরণটা আছে x² প্লাস y² প্লাস 2gx, আচ্ছা 2g না লিখে আমি 2x লিখলাম, প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0। আমরা কি করব, কোনো একটা বিন্দু দিল আমাকে 3,7 দিল সাপোজ, তো আমি 3,7 বিন্দুটাকে এখানে বসাবো, বসিয়ে দেখব যে মানটা ধনাত্মক আসছে না ঋণাত্মক আসছে। যদি দেখি ধনাত্মক আসছে তাহলে কি বলবো, বাইরের বিন্দু। যদি ওই মানটা এখানে বসানোর পর ঋণাত্মক আসছে তাহলে বলবো ভিতরের বিন্দু। আর যদি 0 আসে মানটা, মানে সিদ্ধ করলো, তার মানে উপরের বিন্দু আছে। এটা বলেছিলাম বৃত্তে, উপবৃত্তও বলছি ওই জিনিসটাকে। তার মানে এই যে এইটা হচ্ছে একটা উপবৃত্ত, এই উপবৃত্তের বাইরে আছে না ভেতরে আছে না উপরে আছে, উপরে থাকলেও মানে সিদ্ধ করবে, খুবই স্বাভাবিক। আর বাইরে থাকলে মানটা ধনাত্মক আছে, মানে আমাকে ইকুয়েশনটা দিয়েছে এটা, এই যে সাপোজ এইটা হচ্ছে গিয়ে আমার কাছে উপবৃত্তের সমীকরণ। তো এবার আমরা কি করব, এই পুরো উপবৃত্তটাতে মান বসাবো, ঠিক আছে। যদি 2,3 দেয়, 2,3 2 এক্স এর মানটা 2 এর মানটা 3 বসালাম, বসানোর পর দেখলাম ধনাত্মক ঋণাত্মক আসছে, ধনাত্মক আসলে বাইরের, ঋণাত্মক আসলে ভিতরের বিন্দু। ক্লিয়ার সবার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, একটু আমাকে একটা নতুন বই কেউ দে, তো বই দেখানো হবে না মনে হয়, অতটা করাইনি এদেরকে, নামমাত্র করিয়েছিলাম। পেন দে তো একটা, পেন দে, দাগাসনি কেন তুই, যেগুলো করিয়েছি। দাগানো নয় বেশি। এই বলতো কি কি করিয়েছিলাম একটু বলতো। 1 2 হয়নি, 2 করায়নি,
হ্যাঁ 1-2 শুধু 2 করাইনি কেন শুধু 2 তো না আমি করে দিলাম মনে হয় এটা শুধু 2 করাইনি অবিশ্বাস্য লাগছে আমার শুধু 2টা করাইনি একদম না আমি মনে হচ্ছে আমি করে দিয়েছিলাম তাহলে হোমওয়ার্ক থাকলো 4 হয়েছিল 4ও হয়নি 4 5 6 7 হয়েছিল তো মনে হয় 7 দিয়ে শুরু হয়েছিল মনে হয় 7 দিয়ে আমরা অঙ্ক শুরু করেছিলাম এই চ্যাপ্টারের दस 11 ডান 12 করতে হবে না 13 ডান 14 এবার চলে আসছি অতি সংক্ষিপ্ততে অতি সংক্ষিপ্ত 10 9 8 সংক্ষিপ্তর 5 ব্যাস এগুলো করে সংক্ষিপ্তর 5 শুধু 5